সমতল থেকে পাহাড় সবখানেই বিপুল জমি দখল বেনজিরের। জবাবদিহিতা না থাকায় লুট হচ্ছে সম্পদ বলছে বিএনপি। বিদেশে গেলেও ছাড় পাবে না হুঁশিয়ারি আওয়ামী লীগের। এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়ে পাল্টাপাল্টি দোষারোপ। মানিকগঞ্জে র্যাব পরিচয়ে 100 ভরি স্বর্ণ লুটের চেষ্টা, 5 জনকে পুলিশে দিল জনতা। এবং গ্রামীণ টেলিকমের শ্রমিকের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 12 জন, মিথ্যা মামলায় হেনস্থার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। গোপালগঞ্জের শাহপুরে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে ড্রোন ক্যামেরা দিয়ে প্রথমে নকশা করেন। পরে ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নেয় তার লোকজন। স্থানীয়দের ভয় ভীতি দেখিয়ে লিখে নেন সম্পত্তি। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার। অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। সনাতন ধর্মাবলম্বীদের অধ্যাসিত গোপালগঞ্জের শাহপুর ইউনিয়ন। এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল 2.5 বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি। ধান, সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক। ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিলই, যে এগুলো জোর করি পরে প্রত্যেক জোর করি আর কি, কায়দা কলম করি নিছে। জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশে ড্রোন উড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি। লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাস্তি করবো না, আমরা এই জায়গায় জনগণ সবই মরে যাবো আমরা। বাইরে হাই যাই না একদম ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি। আর কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো, আমাকে জায়গা, আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, ওই বিল্ডিং করছে। ওই জমিতে করে ধান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম, সেইটুকুই নিয়ে গেছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। এদিকে বান্দরবানেও মিলেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পত্তির খোঁজ। সোয়ালাক ইউনিয়নে স্ত্রী, কন্যা ও নিজের নামে কিনেছেন 25 একর জায়গা। শুধু তাই নয়, লামার ডলুছড়ি মৌজায় রয়েছে 100 একরের লিজ নেওয়া প্লট। প্রভাব খাটিয়ে কেনার পাশাপাশি অনেক দরিদ্র পরিবারের জায়গাও দখল করে গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি, মাছের ঘের ও খামার। বান্দরবান থেকে সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। সমতল থেকে পাহাড় সবখানেই মিলছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের খোঁজ। এবার বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাছের পাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও নিজের নামে মিলেছে 25 একর জায়গা। শুধু তাই নয়, লামার সর ইউনিয়নের ডলুছড়ি মৌজায় বেনজিরের নামে রয়েছে 25 একরের আরও 4টি প্লট। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জমি কেনার বিধান না থাকলেও শুধু নোটারি পাবলিকের মাধ্যমেই ক্রয় করেছেন বিশাল জায়গা। রেজিস্ট্রি না করায় প্রশাসনের কাছে নেই কোনো তথ্য। এসব জায়গা দেখাশোনার দায়িত্ব দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে।
সেখানে গড়ে তুলেছেন মাছের ঘের, গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। শুধু তাই নয়, কাগজে কলমে 25 একর জায়গা কিনলেও প্রভাব খাটিয়ে আশেপাশের আরো অনেকের জায়গা দখলের অভিযোগ স্থানীয়দের। কুলি বেঞ্জি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। আগে 64 পরিবার ছিল স্যার, জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি বলার কি কিছু আছে, বলার তো কিছু নাই। 5-6 বছর আগে কিনছি না, এটা ব্যানার্জির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই। 21 লাস্টে আইছি, আসার পর আমি ওই যে মং আছে উনি আমার বেতন টেতন দেয়। পার্বত্য এলাকায় কেনা বেনজিরের এই সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার আহমেদ নামে আমার 16 মোজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন। প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বান্দরবানে জায়গা কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বিদেশে থাকলেও বেনজিরের বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে বেনজিরকে দেশে ফিরতে হবে। এদিকে সাবেক আইজিপি কোথায় আছেন সেটি সরকার না জানলে সেই সরকার আর থাকে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় সম্পদ লুটের ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি। অনিয়ম আর দুর্নীতির নজিরবিহীন উদাহরণের জন্ম দিয়েছেন বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ কর্তাকে নিয়ে এখন বিএনপি এবং আওয়ামী লীগেও চলছে বাকযুদ্ধ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সম্পদ লুট করা হচ্ছে। সরকারের ইন্ধনেই বেনজির দেশ ছেড়েছে বলেও দাবি করেন তিনি। এখন কোথায় যে আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। অবশ্য মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এদেশে অর্থ পাচারের সংস্কৃতি শুরুই করে বিএনপি। বেনজিরের বিচার হবে, এর কোনো ব্যত্যয় হবে না বলেও সাফ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে। বেনজির যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। খবর সরে যাওয়ার আগে সাংবাদিকরা বেনজিরকে নিয়ে কেন সংবাদ করতে পারেননি সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। যারা উন্নয়নে সহায়তা করবে তাদের নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশ কার সঙ্গে বিবাদে নেমেছে সেটি বিবেচ্য নয়। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, দেশের একটি শ্রেণী তৃণমূলের মানুষের ক্ষমতায়ন পছন্দ করে না, তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার জীবনাদর্শ ছড়িয়ে দিতে গেল বছর আমার চোখে মুজিব শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সকালে গণভবনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 শাখায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ইতিহাসের শিক্ষায় এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। সাবধান করেন দেশেরই কিছু সমালোচকদের বিষয়েও। ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছ, আমি সত্যি আমার চোখের পানি রাখতে পারিনি। সেই ইতিহাস
বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে। বাংলাদেশ আপন শক্তিতে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীরাই দেশের প্রকৃত বন্ধু। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তৈরি মন কেড়েছে বলেও নিজের সন্তুষ্টি জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কার্যক্রমের খবর চোখে পড়ে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, তরুণদের সঠিক পথে পরিচালিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে স্কাউটিং। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বে এ কথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে কৃতি স্কাউটদের হাতে পদক তুলে দেন তিনি। এ সময় রাষ্ট্রপ্রধান বলেন, আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার কিশোর তরুণদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এর প্রভাব থেকে বাঁচাতে পারে স্কাউটিং। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান রাষ্ট্রপতি। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের উপর মারাত্মক কুপ্রভাব ফেলেছে। শহরে উপশহরে কিশোর গ্যাংয়ের উত্থান এসবেরই বহিঃপ্রকাশ। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রমের খবর চোখে পড়ে। এটা অনেক সময় সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। স্কাউটস আন্দোলন যদি গ্রামে গ্রামে শহরে সেইভাবে সম্মিলিতভাবে হয়ে, তাহলে কিশোর গ্যাং বা এই বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা হয়তো অনেকাংশে কমে আসবে বলে আমাদের ধারণা। সংসদ নির্বাচন ধাপে ধাপে করতে টিআইবির পরামর্শের সঙ্গে ইসি একমত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে টিআইবির সঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে এ কথা জানান সিইসি। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে। মানুষের যেহেতু আস্থা যদি না থাকে, তাহলে যদি ভিভিপ্যাট অ্যাড করা যায়, তাহলে যদি আস্থা ফিরে আসে, তাহলে দ্যাট ক্যান বি এ গুড ওয়ে। তবে সেটা আমরা বললে হবে না, রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্য পোষণ করে যে ইভিএমের মধ্যে যদি ভিভিপ্যাটটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আমরা অ্যাগ্রি করব এবং নির্বাচনটা অনেক অধিক সুষ্ঠু হবে। সময় সংবাদে আরও থাকছে, উজানের পাহাড়ি ঢলে সিলেটে এখনও ডুবে আছে 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতির মুখে অন্তত 5 লাখ মানুষ। দুর্নীতির মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার হবে কিনা জানা যাবে আগামী 12 জন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি টাকা আত্মসাতের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আবারও মিথ্যা অভিযোগে হেনস্থার অভিযোগ করেছেন ডক্টর ইউনূস। আর দুদক আইনজীবী বলছেন, বিচার শুরুর মতো অপরাধের যথেষ্ট উপাদান রয়েছে তার বিরুদ্ধে। আদালতে হাজিরা দিতে দিতে জেরবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক অভিশাপে নিজের জীবন অভিশপ্ত ও দুর্বিষহ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় রোববার আদালতে হাজির হন অধ্যাপক ইউনূস। শুনানির শুরুতে 14 আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্য আসামির সঙ্গে ডক্টর ইউনূসও দাঁড়ান সেখানে। 5 মিনিট পর ইউনূসকে এজলাসের বেঞ্চে বসানোর আদেশ দেন বিচারক। ইউনূস বের হয়ে আসেন লোহার খাঁচার কাঠগড়া থেকে। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস শুনানি। প্রায় 4 ঘণ্টাব্যাপী শুনানি শেষে 12 জুন অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য
জন্য দিন ধার্য করেন আদালত। পরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, হয়রানির শিকার হয়ে তার জীবন এখন অভিশপ্ত। সাজানো মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। আন্ডারটেকিং দেওয়ার পরে, সমস্ত কিছু করার পরে তাদের টাকা তাদেরকে দেওয়া হলো। লয়ারকে তারা 5% দিবে, আর খরচের জন্য 1% 6% হিসাবে টাকাটা তাদের এখানে 26 কোটি টাকা চলে গেল। লয়ার ফি তাদের কাছ থেকে গ্রহণ করছে 15 কোটি টাকা। দুদকের আইনজীবী বলছেন, নোবেলজয়ী হিসেবে নয়, শ্রমিকের টাকা 9-6 করায় বিচারের মুখোমুখি ইউনুস। 26 কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন। এই যে ট্রেড ইউনিয়নকে যে 26 কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন, সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির 409 ধারার অপরাধ। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের দায়ে গত বছরের 30 মে ইউনুস সহ আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়েছে। এর বাজার মূল্য প্রায় 2.25 কোটি টাকা। এ ঘটনায় একে অপরকে দোষে মালিক ও ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে এরই মধ্যে 3 সদস্যের কমিটি করেছে ব্যাংক। খেলাপিঋণ, তারল্য সংকট ও অর্থ পাচারে অস্থিরতার কারণে এমনিতে আস্থার সংকটে ব্যাংক খাত, ব্যাংক মালিক ও কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি যখন বারবার সংবাদের শিরোনাম হচ্ছে, তখন লকার থেকে স্বর্ণ উধাও জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। চট্টগ্রামের চকবাজারে ইসলামী ব্যাংকের শাখার লকার থেকে প্রায় 2.25 কোটি টাকা মূল্যের 149 ভরি স্বর্ণ উধাও হয়েছে। 29 মে লকার খুলে মাত্র 11 ভরি স্বর্ণ পান গ্রাহক। যদিও ব্যাংকে গচ্ছিত ছিল 160 ভরি। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের দিকেই সন্দেহের তীর স্বর্ণ মালিকের। লকারের ইনচার্জ যিনি, উনি তো সব, ওনার হাতে একটা চাবি, আমার হাতে একটা চাবি। উনি চাবি জাস্ট দিবি আর কি, তখন দেখে যে একদম এত বড় করে খোলা। তারপরে আমি খোলা শুনি, সাথে সাথে আমি চেয়ার ছিল একটা, আমি সাথে ও আল্লাহ বলে আমি চেয়ারের মধ্যে ডলে পড়ে গেছি। ইসলামী ব্যাংকে রাখা হয়েছে সবচেয়ে সেফটি মেনটেন করেই রাখা হবে। তো এর মধ্যে দিয়ে যে এই ঘটনা ঘটে যাবে, আমরা তো পুরো অ্যাস্টোনিশড হয়ে গেছি ওই দিন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে উল্টো দোষ চাপালেন গ্রাহকের উপর। তাদের দাবি, কোনো একসময় গ্রাহকই সরিয়েছে স্বর্ণ। লকারটা আনলক করে ওই সময় আমাদের অফিসারের কোনো দায়িত্ব থাকে না বা দায়িত্ব থাকার ভিতর পড়ে না। উনি আবার বন্ধ করে দিয়ে যখন লকার থেকে বেরিয়ে আসেন, তখন আমাদের অফিসার গিয়ে দরজা বাইরের দরজা লক করেন, কারণ ওখানে কোনো চাবি ডুপ্লিকেট করার সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। আমি গিয়েছিলাম, আমি গিয়ে ব্যাংকের লোকজনকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে হ্যাঁ লকার খোলা হয়েছে। আমরা এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত দেয়নি। এ ঘটনায় ব্যাংকের প্রতি আস্থার সংকট ও ক্ষোভের কথা জানান গ্রাহকরা। ব্যাংক ডাকাতি হয় নাকি? ওদের নিজস্ব লোক আছে, ষড়যন্ত্র করে ওটা ডাকাতি করে। ব্যাংকের কোনো স্টাফের সমস্যা আছে। বাসায় রাখতেছিল, চুরি হয়ে যাবে। এখন ব্যাংক তো রাখতেছি, ব্যাংক থেকেও গায়েব হয়ে যাচ্ছে। এখন আমরা রাখবো কোথায়? এর আগে গত মে মাসে বগুড়ার আদমদিঘি উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে এক গ্রাহকের 1,20,00,000 টাকা নিয়ে উধাও হন ক্যাশিয়ার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শুরু হলো ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেওয়া হচ্ছে আগামী 12 জুনের। 42টি ট্রেনের মোট 32,000 টিকিট বিক্রি হয়েছে। সকালের শিফটে পশ্চিমাঞ্চলের 16,000 টিকিটের জন্য প্রথম আধা ঘন্টায় 60 লাখ বার হিট হয়েছে সার্ভারে। বরাবরের মতো অনলাইনে বিড়ম্বনার কথা জানিয়েছেন যাত্রীরা। তবে রেল বলছে, গত বছরগুলোর তুলনায় সক্ষমতা বেড়েছে অনলাইনের। বিক্রির শেষ দিন পর্যন্ত সার্ভার স্বাভাবিক থাকার আশা স্টেশন ম্যানেজারের। চিরচেনা ভিড় নেই কমলাপুর রেল স্টেশনের কাউন্টারের সামনে, নেই অপেক্ষার দীর্ঘ প্রহর। ঈদ টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টার একেবারেই ফাঁকা। আগাম টিকিট বিক্রির প্রথম দিন রবিবার সকালে বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের 19টি ট্রেনের 15,500 টিকিট। সকাল 8টা থেকে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ। প্রথম আধা ঘন্টাতেই সার্ভারে হিট হয় 60 লাখ বার। তীব্র ভার্চুয়াল যুদ্ধে যারা জয়ী, টিকিট নামক সোনার হরিণ পেয়ে স্বস্তির কথা জানান তারা। ঈদের টিকিট পাইছি, অনেক খুশি, মানে বাড়ি যাব এই জন্য। অনেক কষ্ট হয়েছে অনলাইনে টিকিট কাটতে, কিন্তু অবশেষে আমি পাইছি টিকিট। তবে অনলাইনে টিকিট কাটতে না পারায় কাউন্টারের লাইনে এসে দাঁড়ান অনেকেই। অনলাইনে তো আমি সম্বন্ধে কিছু বুঝিই না, আমি মোবাইল চালালেও বাটম। অনলাইনে মনে হয় টিকিট কাটতেও পারি না, জানিও না,
মানে এখন যে তারা যে অনলাইনে সবকিছু দিয়ে দিছে, এখন আমরা তো কি দিয়ে বাড়িতে যাবো না। এদিন পূর্বাঞ্চলের 42টি ট্রেনের 32,000 টিকিট বিক্রি হয়। অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন যাত্রীরা। অনলাইনে চেষ্টা করার পরেও টিকিট আপনার পাই নাই, সার্ভারে ঢোকা যাচ্ছে না, অনলাইনে কোনো টিকিট পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করছি, 2টা ফোনের চেষ্টা করছি, ঢুকতে পারিনি। গত বছরের তুলনায় সার্ভারের সক্ষমতা বেড়েছে দাবি করে স্টেশন ম্যানেজারের প্রত্যাশা টিকিট বিক্রির শেষ দিন পর্যন্ত স্বাভাবিক থাকবে অনলাইন সার্ভার। এখন পর্যন্ত খুব স্মুথলি টিকিট বিক্রি সবাই পেয়েছেন, কোনো রকম অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। এখন যে প্রক্রিয়ায় আপনার টিকিট বিক্রি কার্যক্রম চলমান রয়েছে, আশা করছি শেষ পর্যন্ত স্বস্তির সাথেই শ্রমিক-যাত্রীরা তাদের নিজ টিকিট কাটতে পারবেন। ঈদ যাত্রার টিকিট বিক্রি চলবে 6 জুন পর্যন্ত, আর ঈদ যাত্রা শুরু হবে 12 জুন থেকে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা। স্বাভাবিক সময়ের তুলনায় এবার 30 থেকে 40% বেশি বিক্রির আশা ব্যবসায়ীদের। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। উৎসব উপলক্ষে নতুন পণ্য ঘরে আনাটাও আলাদা আনন্দের বিষয়। কোরবানির ঈদ তাই প্রতি বছরের মতো বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। কোরবানির পশুর মাংস সংরক্ষণে ফ্রিজ কিনতে রাজধানীর ইলেকট্রনিক্সের দোকান ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সব শ্রেণীর ক্রেতাকে লক্ষ্য করে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। দেওয়া হচ্ছে সহজ কিস্তির সুবিধাও। তবে দাম নিয়ে বরাবরের মতো অভিযোগ ক্রেতার। ইনকাম লেভেলটা বাড়তেছে না, কিন্তু প্রোডাক্টের দামটা শুধু বেড়েই যাচ্ছে। এই বছরে পার ফ্রিজে 2 থেকে 3,000 টাকা দাম বেশি মনে হচ্ছে। প্রয়োজনের তাগিদেই কেনা লাগতেছে, আমরা সেই হিসাবে আমরা যে খুব বড় ফ্রিজ নিচ্ছি তাও না। বাস্তবতা স্বীকার করে ঈদ কেন্দ্রিক বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। যদিও এলসি জটিলতায় চাহিদা মতো পণ্য দিতে পারছেন না বলে জানান তারা। র মেটেরিয়ালস কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসছি, সব কিন্তু বাংলাদেশের আমাদের কোম্পানি কিন্তু প্রোডাকশন করতে পারছে না। ফ্রিজের পাশাপাশি আপনার ওয়াশিং মেশিন, টিভি, তারপর আবার এখন গরম পড়তেছে, এসিটাও যাবে। লাস্ট ইয়ারে আমাদের ডিপ ফ্রিজের ভ্যারাইটি ছিল 12 থেকে 15টা মডেল, আর এই বছর আমরা মাত্র 4টা মডেল পেয়েছি। আশাবাদী যে না, এবছর আলহামদুলিল্লাহ ঈদে ভালো একটা সেল হবে আমাদের। ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসি ফ্যানের চাহিদাও বেড়েছে। ক্রেতা টানতে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকারের মতো পণ্যে নগদ ছাড় সহ বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এখন পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন আসন্ন অর্থ বছরে মধ্যবিত্তদেরও এর আওতায় আনা হবে। মিরপুরে টিসিবির জুন মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য স্বাভাবিক রাখতে শিগগিরই পণ্য মজুদের কৌশল গ্রহণ করতে চায় সংস্থাটি। টিসিবির জুন মাসের পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের লম্বা লাইন। জানালেন বাজার মূল্যের চেয়ে কমে পাওয়ায় স্বস্তির কথা। তবে কেউ কেউ তুলে ধরলেন কার্ড বিতরণে অনিয়মের চিত্র। স্থায়ী কোনো একটা দোকান দিত তাহলে আরেকটু ভালো হইতো, তাহলে একটু তেল বাড়াই দিলে আমাদের লেগে আল্লাহ দিলে সুবিধা হতো। লেটা খেতে বাড়িয়ালা গাড়িয়ালা হেরাই কিন্তু কার্ড 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুলুম। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এর সঙ্গে শুধু ঢাকা সিটি ও গাজীপুর এলাকায় 70 টাকায় 1 কেজি চিনিও বিক্রি করছে টিসিবি। এই পণ্য বিক্রিতে কিছুক্ষণ আগে যে অনিয়মের অভিযোগ তুললেন কয়েকজন সুবিধাভোগী, তার প্রমাণও মিলল হাতে নাতে। যদিও তারা তুলে ধরলেন একাধিক কার্ড থাকার ব্যাখ্যা। 2 টাকা আমার মায়ের একটা, আমাকে একটা, মায়ে আলাদা খায়। রোববার রাজধানী মিরপুরে জুন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন, ভর্তুকি মূল্যের এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে মধ্যবিত্তের মাঝেও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয় আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। একটি প্যাকেজের মূল্য 540 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চেরাপুঞ্জি সহ আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলের নদ নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে ভোগান্তি শেষ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলার 7টি উপজেলা ও নগরের অন্তত 5 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। একরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী।
ছালুটিকর গোয়েনঘাট আন্ত উপজেলা সড়কে চলছে নৌকা। সড়কের ওপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। সেই সড়ক দিয়ে যানবাহনের চলাচলের চেষ্টায় ভেঙে চৌচির হচ্ছে সড়ক। ভোগান্তিতে রয়েছে উপজেলাবাসী। রাস্তা অনেক ভাঙ্গিয়া গেছে, গাড়িগুলো চলতে আছে না, অনেক গাড়িগুলো পানি নষ্ট হয়ে গেছে। মানুষের খুব কষ্ট হইতেছে আপ ডাউন, নৌকা দা কোন দা আইতেছে। অন্যদিকে সুরমা নদীর পানি বিপদসীমা থেকে এখনো না নামায় সুরমা পাড়ের মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। শাহজালাল উপশহর, মেন্দিবাগ, কাজীর বাজার, ঘাসিটোলা, সোভানীঘাট, কলাপাড়া, তেরোরতন সহ বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ রাখতে হয়েছে ব্যবসা। সিমেন্ট আছে দোকানের ভিতরে, সিমেন্ট বীজের বালু টালু যা আছে বালু হাতর ব্যবসা সব শুতে পারিয়া পানির ঢেউয়ে বাড়িয়া লইয়া যেতেছে। বেচা কিনা বন্ধ, মানুষ আইতেও পারে না, পানি লাগে, দোকান বন্ধ। 2022 সালের ভয়াবহ বন্যার পর সুরমা নদী খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সেই কাজ শেষ না হওয়ায় সুরমার পানি পার উপচে নগরীর পথঘাট, বাসাবাড়ি ভাসিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে আসার কথা শোনালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এই সাথে যারা ইঞ্জিনিয়ার সম্পৃক্ত তাদের সাথে আমি মিটিং করেছি এবং আশা করি যে আমরা এই অ্যাটলিস্ট এই কাজটা আমরা শেষ করব। তারা বলছেন 30শে জুনের মধ্যে এই অর্থ বছর শেষ করে। সিলেটের 7টি উপজেলা ও সিলেট নগরীর অন্তত 5 লাখ মানুষ ক্ষতির মধ্যে পড়েছেন। সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 5 দিন ধরে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ। এ অবস্থায় উন্নতি হতে আরও কয়েকটি দিন লেগে যাবে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড। সিলেটের গোয়াইনঘাট থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। 7 গুণ বেশি টাকা দিয়েও কার দোষে মালয়েশিয়া যেতে পারলেন না 30,000 কর্মী? এমন প্রশ্নে একে অপরের উপর দায় চাপাতে ব্যস্ত সংশ্লিষ্ট পক্ষগুলো। মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরার গাফিলতিকে দুষছেন এ খাতের ব্যবসায়ীরা। তবে এত কর্মীর স্বপ্নভঙ্গে সরকারের কোনো দায় দেখছেন না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। শোনালেন নতুন আশার বাণী। প্রসূন আশিসের রিপোর্ট। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুনে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই বিশাল স্বপ্ন নিয়ে দেশটিতে যেতে শুরু করেন বাংলাদেশি কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে 5,27,000 কর্মী পাঠাতে বৈধ সব রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার দাবি ওঠে তখন। তবে প্রায় 2000 এজেন্সির মধ্যে মাত্র 101টি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর বেঁধে দেয়া 79,000 টাকার পরিবর্তে প্রতি কর্মীর কাছ থেকে অন্তত 7 গুণ টাকা নিয়েও 30,000 কর্মীকে মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ এজেন্সিগুলো। এদিকে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয়ার সময়সীমা আগে থেকেই 31 মে পর্যন্ত বেঁধে দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির টনক নড়েনি। শেষ সময়ে স্বাভাবিকের চেয়ে 4 গুণ বাড়তি টাকায় কিনতে হয় বিমানের টিকিট। আগস্ট পর্যন্ত মেয়াদ দিয়ে মাত্র 8-9 দিন আগে ভিসা ইস্যু করে 31 মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার অযৌক্তিক নির্দেশনা বিষয়ে সৃষ্ট সংকট সমাধানে মন্ত্রণালয় বাইরা সহ সংশ্লিষ্টদের গাফিলতি দেখছেন এ খাতের ব্যবসায়ীরা। এসব কর্মীর টাকা ফেরত দেওয়ার পরামর্শ তাদের। এদিকে বিমানের টিকিট সংকটকে দায়ী করলেও তা মানতে নারাজ বাইরা মহাসচিব। 20 মে 21 মে ভিসা দিচ্ছেন, সেটা ডেট দিচ্ছেন 21 আগস্ট 20 আগস্ট, কিন্তু আমার জন্য আপনি সময় দিলেন যাওয়ার জন্য 6 দিন 8 দিন 9 দিন মাত্র। এখানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে টিকিট নিয়ে কী করে যাবে লোকটা? সরকার অবশ্যই নেগোসিয়েশন করতে পারতো, বাইরে আমাদের এমবেসিকে সহযোগিতা করতে পারতো। যারা যাইতে পারবে না তাদের সম্পূর্ণ টাকা ওয়ার্কারদেরকে ফেরত দিয়ে দেওয়া হোক। মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি ফার্দার রিভিউ করে অন দ্যাট কেস, আমরা তো সেক্ষেত্রে হয়তো এদেরকে আবার রিভাইজ করা যেতে পারে। ওরা যাতে ক্ষতিগ্রস্ত নয়, বিমান ভাড়ার জন্য কেন যেতে পারে না? টিকিট পায় না এই জন্য যেতে পারে নাই, ভাড়া বেড়ে গেছে এই জন্য কোনো লোক থেমে আসে, এটা আমার মনে হয় না। আর এত কর্মীর স্বপ্ন চুরমার হলেও সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। বললেন, বন্ধ হবে না মালয়েশিয়ার বাজার, কর্মী পাঠাতেই চুক্তি হবে আবারও। বন্ধ হবে না, তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে। আবার কৌটাভিত্তিক আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা আটকা পড়ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে প্রেরণের ব্যবস্থা করব। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফলাতি নেই। মালয়েশিয়া বন্ধ হলেও শ্রমবাজার সম্প্রসারণে নতুন নতুন বাজার খোঁজার কথাও বলেন প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এদিকে 16,970 জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, বাইরের কাছে তালিকা চাওয়া হলেও তারা দেয়নি। বিকেলে রাজধানীর ইস্কাটনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এই মালয়েশিয়া কর্মী প্রেরণে যে করেছেন, গাফলাতি করেছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি দিব। আমাদেরকে আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোতে সব চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মশা যাতে না হয় সেটার ব্যবস্থা করার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, এটা নিয়ে আমরা খুব অচিরে একটা মিটিং করব আন্তঃমন্ত্রণালয় সবাইকে নিয়ে। যত্রতত্র ব্যবহার অ্যান্টিবায়োটিকের কন্ট্রোল করার দায়িত্ব ডিজি ড্রাগকে ক্লোজ মনিটর করতে হবে, তা নাহলে এটা কোনোদিনই বন্ধ হবে না। কোনো চাপের মধ্যে আমি যাব না, আমি এই অবৈধ ক্লিনিক কোনো দিনই প্রশ্রয় দেব না। আমরা কিছুটা সময় দিয়েছি যে তারা যেন সংশোধন হয়। নারী পুরুষে সমতা অর্জনে কলম হোক হাতিয়ার, এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের 4র্থ সম্মেলন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলার নারী সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিক নিয়োগে নারীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গণমাধ্যমে নারী সাংবাদিক নিয়োগ ও তাদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান সংগঠনটির সভাপতি নাসিমুল হক আরা মিনু। যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষ, যারা নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা এডিটর্স, তাদেরকে নিয়ে যদি নারী সাংবাদিক কেন্দ্র একটি গোলটেবিল বৈঠক করেন এবং নারী সাংবাদিকদের যে বক্তব্যগুলো সেগুলো যদি তাদের কাছে উপস্থাপন করেন, তাহলে একটা কার্যকর দিকে এটা অগ্রসর হবে। দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এবার আলোচনায় বুথ ফেরত সমীক্ষা। দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এসব সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকার কথা বলা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লির মসনদে মোদি থাকছেন নাকি পরিবর্তন আসছে তা জানতে অপেক্ষা মাত্র একদিনের। 4 জুন ঘোষিত হবে ভারতের লোকসভা নির্বাচনের ফল, কিন্তু এর আগে বুথ সমীক্ষা প্রকাশ করে ফলাফলের আভাস দিচ্ছে সমীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলো। শীর্ষস্থানীয় 8টি সমীক্ষা পরিচালনাকারী সংস্থার প্রকাশিত সমীক্ষা অনুযায়ী তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। আর ভারতীয় গণমাধ্যম টাইমস নাও, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, নিউজ 18-এর সমীক্ষা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 2019 সালের চেয়েও বেশি আসন পাওয়ার সম্ভাবনা আছে মোদীর দলের। কিন্তু ঊর্ধ্বমুখী বেকারত্বের হার, দুর্নীতি, ধর্মীয় সংঘাতের পরও কেন বিজেপির এত উত্থান? ভারতীয় গণমাধ্যম বলছে, কথা বলার ধরন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক উন্নয়ন, সফল চন্দ্রাভিযান, রাম মন্দির নির্মাণ, দ্রুতগতির রেল পরিষেবা চালুর মতোই সফলতাই পক্ষে গেছে মোদীর। বিপরীতে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলোর অধিকাংশের বিরুদ্ধেই আছে চরম দুর্নীতির অভিযোগ। তাছাড়া বিজেপি গত 10 বছরের শাসনামলে বড় কোনো দুর্নীতি নিয়েও অভিযোগ তুলতে পারেনি জোটটির শরিকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। শুধুমাত্র ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স না করায় বিশ্বকাপ জেতা সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর এমন মন্তব্য করেছেন ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং। I want to say that you guys have a chance. See, Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upsets, and but the thing is that to win a World Cup, you have to play consistently well. And I don't see Bangladesh doing that, but I think they have the potential. You have to wait and watch. Yeah? বাংলাদেশের পতাকা গায়ে জুড়ে নিউইয়র্কে খেলা দেখাচ্ছেন পাকিস্তানি ভক্ত। ম্যাচের ফলাফল হতাশ হলেও সাকিব আল হাসানকে কাছ থেকে দেখতে পেরে খুশি তারা।
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে পাওয়া পানির বোতল স্মৃতি হিসেবে রেখে দিতে চান ওই পাকিস্তানি সমর্থক। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সামনে দুজন পাকিস্তানি সমর্থক আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। Which team did you support today? Bangladesh. So definitely you are disappointed? I mean, I expected it, but it was a nice game. Inshallah, I hope they will come back stronger in the next game. Few days later, India and Pakistan will play in this stadium. Do you think this time Pakistan win against India? Inshallah, I think they will get this game because they have a more stronger bowling attack since Mohammad Amr came back. So I'm pretty sure that they will win this game. Are you a fan from any cricketer of Bangladesh? Shakib Al Hasan. So you must be disappointed today seeing his perform like this? I mean, everybody has their days, so it's okay. Shakib, he played really well today. He was taking his time since he knew that there was like a less chances to win this game. And one important thing that Shakib Al Hasan gave me this water bottle. I have the video, and thanks Shakib Al Hasan, and I think he will play really good in next game. বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করছে আর কয়েকদিন পর এই হাসি খুশি মাঠের পারফরমেন্স দিয়েই সমর্থকদের মুখে ফুটবে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সমতল থেকে পাহাড় সবখানেই বিপুল জমি দখল বেনজিরের, জবাবদিহিতা না থাকায় লুট হচ্ছে সম্পদ বলছে বিএনপি। বিদেশে গেলেও ছাড় পাবে না হুঁশিয়ারি আওয়ামী লীগের। এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। এ ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।